আমার মাটা মারা গেছে। আমার মাকে আমি প্রতি মাসে একটু সহযোগিতা করতাম, হেল্প করতাম আর্থিক দিক দিয়ে, সেটা করতে পারি নাই। আমার মাটা লাস্টে উনি অসুস্থ হয়ে পরে মারা গেছে। মানে সবচেয়ে আরেকটা কষ্ট এটা, মানে আমি যখন জেলখানা থেকে যখন মানে বেরিয়ে আসলাম, তখন আমার মা মারা গেছে। তো মা মারা যাওয়ার কথা আমি তো জেলখানায় শুনেছি, কিন্তু যখন বাইরে আসলাম তখন যখন দেখলাম যে মা অনেক কষ্ট করে, অনেক অসুস্থ এবং অনেক রকম সমস্যা নিয়ে সে মারা গেছে এবং বিভিন্ন ধরনের তার রোগ ছিল। তো তেমন একটা টেক কেয়ার কেউ করতে পারেনি, কেউ গ্রামের বাড়িতে ছিল উনি। তো আমার অনেক কষ্ট লাগছে যে আমি হয়তো থাকলে হয়তো আমি তাকে সহযোগিতা করতাম, আমরা তাকে ডাক্তার দেখাতে পারতাম বা তাকে যতটুকু যা করা দরকার আমি করতে পারতাম। ছেলে হিসেবে আমাদের দায়িত্ব ছিল, কিন্তু সে ব্যাপারে আমি কিছুই করতে পারিনি। এই কষ্টটা আমার মনের ভিতরে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার কষ্টটা থাকবে, যে আমি মার জন্য কিছু করতে পারিনি বা আমি ওনার জন্য আমি কোনো রকম আমি মানে ধরনের আমি কোনো ধরনের কোনো সেবা দিতে পারি নাই বা তার জন্য আমার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব ছিল সেটা আমি করতে পারিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা, বলবো যে এটা মানে একটা আক্ষেপ বা কষ্ট। আমি চাকরি যখন করেছি তখন সবচেয়ে বড় কথা যে চাকরির উপরে ছিল একমাত্র আমার অবলম্বন, কারণ আমার আর কোনো কিছুই ছিল না। তো এর উপরে আমি আমার পরিবার সবাই ডিপেন্ড করতো এই চাকরির বেতনের উপরে। তো আমার ছেলেমেয়ের লেখাপড়া, আমার সাংসারিক খরচ সব কিছুই ছিল এই বেতনের উপরে। তো হঠাৎ করে যখন এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি মানে কারাগারে চলে গেলাম। যাওয়ার পরে আমার বেতনটা বন্ধ হয়ে গেল, তারপরে ওদের পড়াশোনা স্টপ হয়ে গেল, তারপরে পুরো সংসারের একটা যে মাসিক যেটা আয় ছিল সেটা বন্ধ হয়ে গেল। তো সব কিছুই একটা এলোমেলো হয়ে গেছে। তারপরে আমি ওদের জন্য আমি খুবই একটা টেনশনে করছি বা ওদের জন্য চিন্তা করছি যে কীভাবে কী করবে। তো ওরা অনেক কষ্ট করে, ওরা বিশেষ করে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন টিউশনি করছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে, অনেক কষ্ট করে ওরা লেখাপড়াটা চালায় গেছে আর কি। কিন্তু ওদের জন্য আমি সবসময় টেনশন এবং সবসময় আমার টেনশন থাকতো যে ওদের মনে হয় আর পড়াশোনা আমি আর করতে পারবো না, ওদেরকে জন্য আমি কিছুই করতে পারবো না। আর জেলখানায় গেলে তো স্বাভাবিক সব কিছুই বন্ধ হয়ে যায়, ওখানে তো কোনো কিছুই নেই। বন্দি জীবন যে কত কষ্টের জীবন তা একবার ওখানে মানে না গেলে বোঝা যাবে না। কারণ আমি কাউকে বোঝাতে পারবো না জেলের জীবনটা যে কত কষ্টের জীবন। ওখানে প্রতিটা মুহূর্ত একটা চাপ থাকে, প্রতিটা মুহূর্ত কষ্ট। আর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওখানে সমস্যার ভিতরে ওখানে কোনো যোগাযোগ করা যায় না, কোনো কথা বলা যায় না, কোথায় যাওয়া যায় না, কোনো রকম ওখানে ব্যবস্থা নেই। তারপরে সাক্ষাতে যদি যায় সেটাও কিন্তু একটা সময়সীমা আছে, 15 দিন বা তার অধিক যাওয়ার পরে কিন্তু আমরা সাক্ষাৎ আমাদেরকে দেয়, তাও সেটা মাত্র 30 মিনিট, এর বেশি না। তো এই যে বিভিন্ন ধরনের ডিসিপ্লিন বা যে আপনার যে নিয়ম, এই নিয়মগুলো মেনেই কিন্তু আমাকে দীর্ঘদিন কিন্তু জেলে থাকা লাগছে। আর আমার পরিবার এর মধ্যে তো অনেক কষ্ট করছে। আমার মাটা মারা গেছে। আমার মাকে আমি প্রতি মাসে একটু সহযোগিতা করতাম, হেল্প করতাম আর্থিক দিক দিয়ে, সেটা করতে পারি নাই। আমার মাটা লাস্টে উনি অসুস্থ হয়ে পরে মারা গেছে। তো জীবনটা যে কত কষ্টে গেছে তা আমি একমাত্র আল্লাহ তাআলা উনি সবই দেখছেন, আমি বলে বোঝাতে পারবো না। আমার জীবনটা অনেক কষ্টে গেছে, ছেলেমেয়েরা অনেক কষ্ট করছে, আমার পরিবার অনেক কষ্ট করছে, আমার বাড়িতে যে আমার মা ছিল উনিও অনেক কষ্ট করছে। তো এটা আমার কষ্টের আমি যে অবস্থাটা আমার ছিল আমি বোঝাতে পারবো না কথাটা বলে। আসলে ওখানে তো মনে করেন যে নিয়মকানুন একটু ভিন্ন নিয়মকানুন। ওখানে যে খাবার দেয় বা যেটা দেয়, সকালে যেটা নাস্তা দেয় বা দুপুরে যেটা খাবার দেয় সেটা খুবই অপ্রতুল্য খাবার, খুবই কম। তারপরেও মনে করেন যে ওখান থেকে যদি খেতে হয় আপনার ভালো, তাহলে আপনাকে কিনে খেতে হবে। আপনাকে একটা নিয়ম আছে, ওদের পিসি আছে, টাকা আছে, তাহলে আপনি একটু ভালো কিনে খেতে হবে আপনাকে। কিন্তু সরকারিভাবে কোনো ভালো খাবার তেমন একটা নেই। ওদের সাপ্তাহিক যে মাংস বা মাছ যেটা দেয় সেটা খুবই একবারে যত সামান্য করে, ওটা শুধু নামে মাত্রই। খাবার খেতে তো অনেক কষ্ট লাগতো, কারণ হচ্ছে আমার যেহেতু বেতন ছিল না, তো আমার কাছে টাকাও ছিল না, আমি যে টাকা দিয়ে কিনে খাবো সেটাও আমার কিন্তু ছিল না। তো স্বাভাবিক কষ্ট করে তো আমার জীবনটা গেছে আর কি। ওখানে মনে হতো যে আমি কষ্ট করছি, আমার দুঃখ নেই, কেউ দেখতেছে না আমি কষ্ট করছি, কিন্তু আমার ছেলেমেয়েরা যে কষ্ট করছে এটা আমার অনেক কষ্ট লাগতো আমার কাছে, এবং ওদের জন্য খুব মিস করতাম ওদেরকে, এবং ওরা কীভাবে খাচ্ছে, কীভাবে চলছে, এটা আমি আন্তরিকভাবে সবসময় আমার মনের ভিতরে খালি এই জিনিসটাই আমার খালি ভাবতাম যে ওরা কীভাবে কী করতেছে। তখন আমি
ওই খাতা কলম তো ওখানে একটু টাফ ব্যাপার, কারণ হচ্ছে অনেক খাতা কলমও ওখানে পাওয়া যায় না। খাতা কলম যদি কারো কাছে পাওয়া যায় সেটাও কিন্তু সমস্যা, কারণ ওখানে এটা নিষেধ। তো ওখানে আপনার একমাত্র কথা বলার সময় হচ্ছে সাক্ষাৎ। আর বিশেষ করে কোভিড-19 আসার পর থেকে মোবাইল সংযোগ ওখানে দিয়েছে কারাগারে। তো ওখানে আমরা সপ্তাহে একদিন কথা বলতে পারতাম 10 মিনিট, আর সাক্ষাৎ, এইটা 2 ওয়ে ছাড়া আর কোনো ওয়ে ওখানে ছিল না। যখন জামিন পেলাম বা জামিনে যখন কথা শুনলাম যে আমি বেরিয়ে যাব, তো সেটা আসলে সেটা একটা মনে হয় যে একটা সবচেয়ে আনন্দ ছিল আমার, যে এই বন্দি খাঁচা থেকে বের হব, নতুন একটা জগৎ, নতুন একটা পৃথিবী, এই আলো বাতাস দেখব। এটা আমার এটা আমি কল্পনা করতে পারি না যে আমি দেখতে পারবো। এটা আল্লাহর কাছে দোয়া করি যে ওনারা আমাদেরকে এই রাস্তা বের করে দিয়েছেন, নতুন জীবন দিয়েছেন আমাদেরকে, এবং নতুনভাবে বাঁচার একটা আমরা পথ দেখতে পাচ্ছি। এখন যদি ওনারা আমাদের যে সুযোগ সুবিধাগুলো যেটা ছিল ওটা যদি আমরা পাই, বা আমাদেরকে যদি ওনারা দেন, তাহলে তো আমরা হয়তো বাকি জীবনটা আমরা ভালো থাকতে পারবো। কারণ আমি যে চাকরিতে যোগদান বা আমার বেতন বা আমার যে সুযোগ সুবিধাগুলো, পেনশন, এগুলা যদি ওনারা আমাদেরকে যদি দেন, তাহলে আমাদের হয়তো পরবর্তী জীবনে আমাদেরকে আর কষ্টটা থেকে অন্তত অনেক ভালো থাকতে পারবো আর কি। এটা ওনার কাছে আমার প্রত্যাশা যে গভর্নমেন্ট যেন একটু আমাদের দিকে এই ব্যাপারে যেন আমাদেরকে সুনজর দেন, এবং আমাদের যে ব্যাপারে যেন উনি যেন একটু দৃষ্টি রাখেন আর কি।